আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তেলের জন্য রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন, আতঙ্কিত হতে মানা করলেন জ্বালানি মন্ত্রী। জেট ফুয়েলের দাম বেড়েছে ৮০ ভাগ। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও নতুন বাইপাস নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঋণের কিস্তি নিয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক। সংবিধান এবং জুলাই আকাঙ্ক্ষার অগ্রাধিকার নিয়ে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি। অন্তর্বর্তী সরকারের প্রায় ২ ডজন অধ্যাদেশ সংসদে পাঠানোর সুপারিশ। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নেওয়া হয়েছে হাদি হত্যার প্রধান ২ সন্দেহভাজন ফয়সাল ও আলমগীরকে। দেশে ফিরিয়ে এনে বিচার সরকারের অগ্রাধিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি তেলের খোঁজে রাজধানীর এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন পরিবহন মালিক চালকরা। সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইন, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। দুপুরের পর ডিপো থেকে পাম্পে তেল এলেও তা শেষ হয়ে যায় সন্ধ্যার আগেই। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে তাদেরকে কম তেল দেওয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নিজেদের মতো রেশনিং করে তেল দিচ্ছে। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েও শেষমেশ জ্বালানি তেল পাননি ব্যবসায়ী হাসান। তার আগেই ফুরিয়ে গেছে এই পাম্পের তেল। এখন অপেক্ষা ডিপো থেকে তেল আসার। এর আগে পাম্পে পাম্পে ঘুরেই শেষ করে ফেলেছেন গাড়ির জ্বালানি। লাইনে দাঁড়ানো অনেকের বেলায় ঘটেছে এমন। সকাল থেকে কেউ কেউ এতটাই বিপাকে যে পরের কয়েকদিন কি করবেন বুঝে উঠতে পারছেন না। জ্বালানি তেলের অপেক্ষায় লাইনে যখন শত শত যানবাহন, তখন পাম্প সংশ্লিষ্টরাও অপেক্ষায় কখন ডিপো থেকে আসবে তেলবাহী ট্রাক। দুপুর 1টার পর ফতুল্লার 4 ডিপো থেকে তেলবাহী ট্রাকগুলো ঢুকতে থাকে রাজধানীর পাম্পে। অবসান ঘটে দীর্ঘ প্রতীক্ষার। সবাই চান ফুল ট্যাঙ্ক তেল, কিন্তু এক এক পাম্পে এক এক রকম রেশনিং। একদিকে রেশনিং, অন্যদিকে আবার গ্যালনে করে তেল নেয়ার ঘটনাও চোখে পড়ে। ডিপো থেকে নিকুঞ্জের এই পাম্পে তেল নিয়ে এসেছেন আনোয়ার। বললেন ডিপো থেকেই কোটা পদ্ধতিতে তেল পেয়েছেন আগের চেয়ে কম। এদিকে যখন তেলের জন্য লম্বা লাইন, তখন ফতুল্লার তেলের ডিপোগুলোতে অপেক্ষায় শত শত ট্রাক। ডিপো বলছে আগের বছরের এ সময়ের তুলনায় 20% তেল কম দিয়ে রেশনিং করছে তারা। তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর। তিনি আবারও জানান দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তেলের জন্য লাইনে থাকা অনেক চালক অবশ্য বলছেন তারা অতিরিক্ত নিচ্ছেন না, উল্টো যতটুকু দরকার ততটাই পাচ্ছেন না। জ্বালানি সহ চলমান যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আইএমএফ এর সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আশ্বাসও পাওয়া গেছে সংস্থাটির কাছ থেকে। সকালে সচিবালয়ে আইএমএফ এর এশিয়া প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সাথে বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকার গঠনের পর আইএমএফ এর কোন প্রতিনিধি দলের প্রথম সফর। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে ঢাকার চারপাশে নতুন বাইপাস, শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের মতো বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ ও 5টি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, এপ্রিলের শেষে স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এর সুফল পাবেন নাগরিকরা। ঢাকা যানজটের শহর, ঘন্টার পর ঘন্টা সড়কেই সময় পার। চলন্ত ঢাকা হয়ে পড়ে স্থবির, নষ্ট হয় নাগরিকের কর্মঘণ্টা। তীব্র জটে মানসিক ও শারীরিক অসুস্থতাও বাড়ে। এবারের নতুন রাজনৈতিক সরকার পদক্ষেপ নিচ্ছে যানজট নিয়ন্ত্রণে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সভা অনুষ্ঠিত হয়। প্রায় 3 ঘন্টার এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ঢাকার 2 সিটি প্রশাসক, পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মঘণ্টা যেন নষ্ট না হয় সেজন্য ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের পরিকল্পনার কথাও জানান তিনি। ঢাকার 2 সিটির প্রশাসক জানান, ট্রাফিক সমস্যা সমাধানে কিছু বিষয় চিহ্নিত করে সমন্বিতভাবে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, ইউরোপের যেসব দেশের কনসুলেট সেবা বাংলাদেশে নেই তা নিশ্চিতের তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল 9:01 সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বহাল রাখা সহ প্রায় 2 ডজন অধ্যাদেশ সংসদে পাঠানোর বিষয়ে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি। তবে গুম খুন প্রতিরোধ, পুলিশ কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় সহ কিছু অধ্যাদেশে সংশোধনী দিয়েছেন বিশেষ কমিটিতে থাকা বিরোধী দলের সদস্যরা। জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংবিধান অনুযায়ী অধ্যাদেশ পর্যালোচনার কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে সংবিধানের চাইতে জুলাই চেতনাকে গুরুত্ব দেওয়ার দাবি জামায়াতের এমপি রফিকুল ইসলাম খানের।
সংসদের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তীকালীন সরকারের করা 133টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। সেজন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে 14 সদস্যের সংসদীয় বিশেষ কমিটি করা হয়। বুধবার সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে, যেখানে অধ্যাদেশ যাচাই বাছাই করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন। যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সহ কমিটির বেশিরভাগ সদস্য। বিরোধী দল থেকে ছিলেন এমপি মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম খান। প্রথম দিনের বৈঠকে 133টি অধ্যাদেশের মধ্যে 27টি নিয়ে আলোচনা হয়। অধ্যাদেশের গুরুত্ব বিবেচনায় আরও কয়েকটি বৈঠক করবে সংসদীয় এই বিশেষ কমিটি, যার মধ্যে কিছু অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই সংসদে উত্থাপিত হবে, কয়েকটি হবে সংশোধন করে। সংবিধান নাকি জুলাই আকাঙ্ক্ষা আলোচনায় কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে কমিটির কাছে? কলকাতায় আটক হাদি হত্যার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনসুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, তাদের ফিরিয়ে এনে বিচার কার্যকর করা সরকারের অগ্রাধিকার। আর প্রতিবেশী দেশটি থেকে জ্বালানি আনার ব্যাপারেও সবুজ সংকেত মিলেছে বলে দাবি করেন তিনি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদি হত্যায় সন্দেহভাজন ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের পর 2 সপ্তাহে রিমান্ডে নিয়েছিল কলকাতা পুলিশ। তারপর দ্বিতীয় দফায় জেল গেটে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। আর ঈদের আগে তাদের ভারতে পালাতে সহায়তার দায়ে ফিরিপকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশ। ফয়সাল ও আলমগীর গ্রেপ্তারের পরপরই তাদের তথ্য যাচাইয়ে কনসুলার সুবিধা চেয়েছিল ঢাকা। 2 সপ্তাহ পার হলেও এখনো তার কোনো সুরাহা হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় ভারত থেকে এক দফা পাইপলাইনে 5000 মেট্রিক টন ডিজেল এনেছে বাংলাদেশ। আরও আনতেও ইতিবাচক ঢাকা ও দিল্লি। ইরান ইসরায়েল যুদ্ধে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি। এরই মধ্যে অনেকে দেশেও ফিরেছেন। ইরানে এখনো সব বাংলাদেশি নিরাপদে আছেন বলে দাবি শামা ওবায়দের। সম্প্রতি 1971-এ পাকিস্তানের গণহত্যার স্বীকৃতি চেয়ে প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। এই স্বীকৃতি আদায়ে সরকার তৎপর হবে কিনা জানতে চান সাংবাদিকরা। এনআইসিইউতে রোগী ভর্তি, কিন্তু দেখা মেলেনি চিকিৎসকের। সব রোগী সরকারি হাসপাতাল থেকে ভাগিয়ে আনা হয়েছে। এমন নানা অনিয়মে বন্ধ করে দেয়া হলো রাজধানীর কলেজ গেটের টিজি হাসপাতাল। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে যমুনা জেনারেল হাসপাতালের আইসিইউ ও এনআইসিইউ। সকালে মুক্তিযোদ্ধা টাওয়ারে 5টি বেসরকারি হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালের নাম ট্রাস্ট সেন্টার, যা পরিচিত টিজি নামে। তবে ট্রাস্ট বা বিশ্বাস করার মতো কিছুই নেই এখানে। ওয়ার্ড বা কেবিনে নেই কোনো রোগী, খালি পড়ে আছে অপারেশন থিয়েটার। শুধু এনআইসিইউতে ভর্তি 4 শিশু। নেই কোনো চিকিৎসক, রোগীর ব্যবস্থাপত্রেও নেই চিকিৎসকের স্বাক্ষর। এছাড়া আরও নানা অনিয়ম পান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তার বিএমডিসি নিবন্ধন নম্বর জানতে চাইলে তা বলতে পারলেন না। ফোনে খুঁজতে থাকলেন কিছু একটা, উল্টো সাংবাদিকের রেজিস্ট্রেশন নম্বর জানতে চাইলেন তিনি।